আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে তারিখ হচ্ছে 16 তারিখ জানুয়ারি মাস 2025 সাল। সমস্ত মুসলমান নরনারী যারা আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে যত জিন এবং ইনসান আছে সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। যে কোনো ধর্মের অবলম্বী হোক না কেন, সবার প্রতি আমার ভালোবাসা রইল। আজকে আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা পুরাতনপাড়া জামালপুরের অধিবাসী। আমি কয়েকটা কথা বলবো। আজকে ইয়াং তরুণদের ভিতরে বেশিরভাগই তারা আজকে হতাশায় কাজ করতেছে। হতাশার ভিতরে কয়েকটা জিনিস লক্ষণীয় বেশি আছে। সেটা হলো যে কে আমাকে বুঝলো না, আমাকে ভুল বুঝলো, কেউ আমার গুরুত্ব দিল না, কে আমাকে ব্যবহার করলো, কার কাছে প্রিয়জন হলাম, কার কাছে প্রিয়জন হলাম না, কে আমাকে মূল্যায়ন করলো, কে আমাকে মূল্যায়ন করলো না। আমি জানি আসলে আমি কেমন প্রকৃতির মানুষ। মানুষ আমাকে মূল্যায়ন করুক আর না করুক, এটা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আর এই সমস্ত মানুষ ভাবতে ভাবতে সে একসময় হতাশায় নিমজ্জিত হয়। আর হতাশা থেকে সে একসময় ড্রাগ এডিক্টেড হয়। এর দ্বারা সে নিজে ক্ষতিগ্রস্ত হয়, জাতি ক্ষতিগ্রস্ত হয় এবং কি পুরা দেশের একটা বদনাম হয়। সেই জন্য আমি আমার অবস্থান থেকে আমি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, দেশের জন্য আমি কাজ করে যাব। যদি আমাকে ওই পরিমাণ ইজ্জতের আসনে না বসানো হয়, তাহলে আমি আমার যে সাধ্য অনুযায়ী আমি যদি দিনমজুর হই, তাহলে আমি এই মানুষের বাড়ি যদি কাজ করি, কাজ করার পরে আসার পরে যে সময়টুকু পাই, ওই সময় বিশেষ করে শুক্রবারের দিনমজুররা কাজ করে না, আমি সেদিন নিজের বাড়ির কাছে গাছগাছালি লাগাই। বেশ করে লিচু গাছ, আদা ফল গাছ, জাম্বুরা গাছ, আমড়া গাছ, কামরাঙা গাছ, রসবরই গাছ, যেগুলা ফল ফলাদি আজকে বাংলাদেশ থেকে তারা বিলুপ্ত হওয়ার পথে, এই সমস্ত গাছ লাগাই, বড় বড় তাল গাছ লাগাই। এর দ্বারা দেশ উপকৃত হবে, মানুষ ফ্রেশ যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে, এর দ্বারা বাতাসের ভিতরে যে পরিমাণ রেশিও থাকা দরকার সেই পরিমাণ রেশিও আমরা পাব। এই জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করব। আর আমি যদি স্টুডেন্ট হয়ে থাকি, ছাত্র হয়ে থাকি, তাহলে আমি লেখাপড়ার পাশাপাশি আমি উন্নয়নমূলক যতটুকু কাজ করা দরকার আমি উন্নয়নমূলক কাজ করব। কারণ আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ, সোনার চেয়ে বেশি দামি। মানুষ স্বর্ণ যেরকম, আসলে সোনার বাংলাদেশ কেন বলতে হয় এটা আগে বুঝতে হবে। সেটা হলো যেমন আমি লাউ, কদু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শাক সবজি, আজকে আমি এটা ইউরোপের বাজারে করল্লা আমরা রপ্তানি করলাম, আর সেখান থেকে যে বৈদেশিক মুদ্রা আয় হইল, আর এর মাধ্যমে আমি স্বর্ণ কিনলাম। তাহলে আমাদের এই জিনিস দ্বারা আমরা স্বর্ণ কিনতে পারতেছি, তাহলে একই ওই স্বর্ণের মতনই, ডায়মন্ডের মতনই এটা একটা দামি জিনিস। সেজন্য আমি আমাদের ইয়াং তরুণ যারা আছে, আমি সবচেয়ে ইয়াং তরুণদের ভিতরে আমি এই একটা কথা বলবো, বিশেষ করে যারা বাংলাদেশের বর্তমানে সরকারে অধিষ্ঠিত আছে এবং কি
এই কি করে কয়, ভবিষ্যতে যারা বাংলাদেশ সরকারে আসবে তাদের প্রতি কাইন্ডলি আমার একটা এই অনুরোধ, আপনারা হয়তো অনেকে আমার এই ভিডিও দেখছেন, কিন্তু অনেকে আপনারা হাই প্রোফাইলের লোক আছেন, অনেক বড় বড় প্রশাসনের ভিতরে আছেন, কিন্তু এই নিউজটা বর্তমান সরকারের নিকট পৌঁছায় দেওয়া, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ থেকে অনেক ছেলেপেলেরা দক্ষিণ কোরিয়া VSL-এর মাধ্যমে তারা পাশ করার পরে তারা একটা সময় দেয় 1 বছর সময় দেওয়ার পরে তারা আবার 1 বছর আবার বাড়তি একটা সময় দেয়। এখন এই সময়টার ভিতরে একটা ছেলে ইন্টার পাস করে অথবা বিএ পাস করার পরে এই ছেলেটা যখন তার 3-4টা ধাপ পরীক্ষায় পাশ করার পর অনেক পড়ালেখা করার পরে যখন পাশ করার পরে তার যখন ইস্যু হওয়ার সময় হয়, তখন সে ওই সময়টার ভিতরে সে কোনো কাজ করতে চায় না। সে জানে কোরিয়া আমি পাশ করছি, আমি কোরিয়াতে আমি চলে যাব, এই কথা বলে সে কোনো কাজ করে না। যার ফলে বেশিরভাগ সময় সে মানে এই ঘোরাফেরা করতে করতে এক সময় সে বাজে বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করে, তারপরে 1-2 বছর পরে যখন ওইটার একটা ম্যাচ শেষ হয়ে যায়, তখন সে হতাশায় নিমজ্জিত থাকে। এতদিন তার মন প্রফুল্ল থাকে যে আমি তো কোরিয়া চলেই যাব। তখন সে যখন কোরিয়া যাইতে পারে না, তখন মানুষের কাছে লজ্জিত হয়, বন্ধুদের কাছে লজ্জিত হয়, পরিবারের কাছে লজ্জিত হয়। তখন ওই ছেলেটা ড্রাগ এডিক্টেড হয়। আর একটা ছেলে যদি ড্রাগ এডিক্টেড হয়, তাহলে ওই ফ্যামিলিটা জাহান্নামের একটা টুকরা হয়ে যায়। সেই জন্য আমি বাংলাদেশ সরকারের যারা বর্তমানে আছেন এবং ভবিষ্যতে যারা থাকবেন, তারা কাইন্ডলি এই বিষয়টা VSL-এর বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দিবেন। যারা পাশ করবে তাদেরকে যে সময় দেয়, ওই সময়ের ভিতরেই তাদেরকে যাতে করে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়। আর যদি বাংলাদেশ থেকে না নিয়ে যাওয়া হয়, তাহলে এই ছেলেটা অযথা সময়টাকে নষ্ট করে। একদিকে পড়ালেখার প্রতি তার কোনো চাহিদা থাকে না, সে চিন্তা করে যে আমি কোরিয়া যাইতে পারলে আমি অনেক বেতন পাবো, তখন সে তার একটা গুড ফিলিংস কাজ করে। সেই জন্য বাংলাদেশ সরকার এটার প্রতি একটা গুরুত্ব দিবে। যারা আসলে রুস্টার হয়েছে, যাদের মানে পরীক্ষায় যারা পাশ করছে কয়েকটা ধাপ পাড়ি দিয়ে তাদেরকে অনেক পড়াশোনা করতে হয়, বিশেষ করে কোরিয়ান ভাষা তাদেরকে A to Z জানতে হয়। এগুলা যখন সে পুরাপুরি পাশ করার পরে তাকে একটা মেয়াদ দেওয়া হয়, এবং কি এই মেয়াদের ভিতরেই যেন ওই ছেলেটাকে কোরিয়ান সরকার নিয়ে যায়। এই জন্য কোরিয়ান সরকারের সাথে বাংলাদেশ সরকারের বাংলাদেশে যিনি পররাষ্ট্র মন্ত্রী থাকবে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে, যারা সচিবগণ আছেন, তারা এই বিষয়গুলো কোরিয়ান সরকারের সাথে মানে বিশেষভাবে যোগাযোগ করবে। আসলে এই ধরনের কথা কেউ বলে না, কারণ আমি আমাদের জামালপুর নান্দিনে তো অনেক ছেলে দেখছি, তারা কোরিয়ায় ভাষা শিখে তারা পাশ করছে, তাদের ইস্যু হওয়ার অপেক্ষায় তারা কোনো কিছু করে না। যার ফলে দেখা যায় আবার অনেকে ইস্যুর মেয়াদ তো শেষ হয়ে গেছে, 2 বছর পরে তারা হতাশায় নিমজ্জিত হয়ে গেছে। আর হতাশায় নিমজ্জিত হওয়ার কারণে তারা সোসাইটির সামনে তারা মুখ দেখাইতে পারে না। তখন তার ফ্রেন্ড সার্কেল, তার গার্লফ্রেন্ডের সাথে যখন সে মুখ দেখাইতে পারে না, তখন সে একসময় ড্রাগ এডিক্টেড হয়ে যায়। এর দ্বারা বাংলাদেশের অনেক তরুণের জীবন নষ্ট হইতেছে। অনেক তরুণের জীবন যাতে নষ্ট হয়, কারণ একটা ফ্যামিলির একটা সন্তান একটা ফ্যামিলিকে উজ্জ্বল করে দিতে পারে। আবার একটা সন্তান যদি ড্রাগ এডিক্টেড হয়, তাহলে ওই সন্তানটা ওই ফ্যামিলিটিকে জাহান্নামে বানাই দিতে পারে। তাহলে ওই সন্তানটারও আসলে দোষ নাই। এটা হইতেছে আমাদের পররাষ্ট্র নীতির বেলায় আমাদেরকে অনেক সচেতন হইতে হবে যে দক্ষিণ কোরিয়া VSL-এর মাধ্যমে আসলে কতজন তাদেরকে নিয়োগ দেওয়া হইল, এবং কি তারা এই নিয়োগটা কতটুক স্বচ্ছতার সহিত তারা এরকম লোক নিল। অযথা যদি লোক না নেয়, দেখা যায় পাশ করে বসে রাখছে, তাহলে তার জীবনটা কি হবে। যেমন আমার ছেলের কথাই বলি, আমার ছেলে আহমদ, সে আপনার এই কোরিয়াতে এরকম কয়েকটা ধাপ পাড়ি দিয়ে সে ইস্যুর জন্য বসে হয়েছে। এখন সে নান্দিনা কলেজে লেখাপড়া করতেছে, তারপরে আবার সে কি
কি করতেছে, তাকে আমি বললাম যে তুমি যে সময়টাকে আছো, তুমি এই সময়টা তুমি করো, একটা কাজ করো, আপাতত একটা কাজ করো, যে কাজের মাধ্যমে তোমার উপার্জন হবে। যেহেতু আমার একটা পা কাটা, তুমি সেই হিসেবে তোমার কি করে কয় জীবনটাকে তুমি উজ্জ্বল করো। কারণ আমি তো সব কিছু ইচ্ছে করলে, মন চাইলে আমি করতে পারবো না। তো ও দেখা যায় ও একটা নিয়ে বসেছে, না আমি কুরিয়া যাব, অন্য কোনো কাজ করে না। তাহলে এরকম এক সময় যদি তার ভাগ্যে যদি কুরিয়ার সব কিছু ওকে হয়ে গেছে, দেখা যায় ম্যাথ উত্তীর্ণের পরে যখন সে যাইতে পারবে না, তখন এই ছেলেটা সে হয়তো সে সুসাইডও করতে পারে। অনেক এরকম দৃষ্টান্ত দেখা গেছে যারা হতাশায় নিমজ্জিত হয়ে গেছে। সেই জন্য বাংলাদেশে যারা কর্ণধার আছেন, যারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের প্রতি অত্যন্ত যত্নশীল, তাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব। এটা আমি একজন গার্জেন হিসেবে, এবং আমি একজন মানে শারীরিক একটা মানে ডিসেবিলিটি ম্যান হিসেবে আমি এটা কাইন্ডলি আপনারা এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিত্তি পাঠাবেন, যাতে করে কোরিয়ান সরকারের সাথে এটা কথা বলে সেরে এদের জীবন যাতে নষ্ট না হয়, এদিকে তারা বিশেষ মনোনিবেশ করবেন। কোরিয়া লোক নিতেছে, ভিয়েতনাম থেকে নিতেছে, কম্বোডিয়া থেকে নিতেছে, কিন্তু বাংলাদেশ থেকে স্লো আইটেম নিতেছে। দেখা যাচ্ছে অনেকের জীবন তারা আজকে হতাশাগ্রস্তের ভিতরে আছে। সেই জন্য আসল কথা হলো যে আমাদের এইদিকে খেয়াল করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং তরুণ আসলে অনেক তারা পরিশ্রমী। আমি অনেক দেশের মানুষের সাথে কথা বলছি, তারা বাংলাদেশে যেখানেই গেছে না কেন তাদের সুনাম, তারা অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত ধর্মভীরু এবং অত্যন্ত কঠোর থেকে কঠোর পরিশ্রম করে। সেই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা একটা সম্পদ, আর এই সম্পদকে আমরা সম্পত্তিতে রূপান্তরিত করব। আমাদেরকে উদ্ভাবনী ক্ষমতা, আমাদের সময়টাকে, আমাদের মেধাটাকে আমরা মূল্যায়ন যদি আমরা না করতে পারি, তাহলে তো আমি তো লাইনচ্যুত হয়ে যাব। এর জন্য আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকে বিশেষ নজরদারি রাখতে হবে। বিশেষ করে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তাদেরকে নজরদারি রাখতে হবে, কারণ তারা রেমিডেন্স যোদ্ধা। তারা বিদেশে যায় কাজ করে, বাবা মাকে দেখতে পারে না, একটা আত্মীয় স্বজনের মৃত্যু হইলে তারা দেখতে পারে না। তাদের হাজার হাজার কষ্ট বেদনা নিয়ে তারা প্রবাস জীবন কাটায়। যদিও অনেক টাকা পয়সা থাকে, অনেক যদি টাকা পয়সা কামায় বা কম কামায় বা বেশি পাঠায়, তারপরেও এদের জীবনের প্রতি আমাদের একটা আন্তরিকতা থাকতে হবে। তো যাই বলে আমার কথাকে শেষ করলাম। আমার কথার ভিত্তিতে কোনো ভুল হলে স্লিপ অফ টাং, আমি ছোটো মানুষ, কারণ আমি কোনো সরকারি কর্মকর্তাও নয়। আমি একজন মাছের প্রজেক্ট আছে, মাছের ব্যবসায়িক, মাছের ঘের আছে, সেই হিসেবে আমি এই কথাগুলোকে তুলে ধরলাম। যদি এই কথাগুলোকে কারো কাছে ভালো মনে হয় অবশ্যই শেয়ার করে আপনারা ঊর্ধ্বতম যারা কর্মকর্তা আছেন তাদের নিকট কথাগুলোকে শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকটা ছেলে মূল্যবান, প্রত্যেকটা ছেলে তারা ফিজিক্যালি অ্যাক্টিভ আছে এবং কি ফিজিক্যালি তারা অ্যাক্টিভ থাকে। এর জন্য তাদেরকে আরও কাউন্সিলিং করা, তাদেরকে আরও বেশি থেকে বেশি উৎসাহিত করা। যাই হোক, আমার কথার ভিত্তিতে ভুল হলে কাইন্ডলি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে তারিখ হচ্ছে সম্ভবত 16 তারিখ জানুয়ারি মাস 2025 সাল। এখন বাজতেছে রাত্রে 9টা 49 মিনিট। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু।